জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিক। বিভিন্ন নেতাকর্মীরা এসেছেন এবং একসাথে দোয়া মাহফিল করেছেন এবং রাজনীতি নিয়ে কিছু আলাপ আলোচনা হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন নেতা কর্মীরা। কারণ বিএনপি সব হয়ে তাকে সালাম না করে তার সমালোচনা করে, ওই পরিবারটাকে পর্যন্ত অপছন্দ করে। কারণ তারা যেখানে যেখানে ব্যর্থ হয়েছে, জিয়াউর রহমান তার প্রত্যেকটা ক্ষেত্রে বিজয়ী হয়েছে। বিএনপি আওয়ামী লীগের মাত্র অর্থ বিত্ত লোক লালসার জন্য আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। ওই রাষ্ট্রপতি জিয়া রহমান এসে সে বাকশালকে রদ করে দিয়ে এই আওয়ামী লীগকে লাইসেন্স দিল বিএনপি করার, রাজনীতি করার। আর সেই লাইসেন্স নিয়ে আজকে ওরা লম্বা লম্বা কথা বলছেন। কার সম্বন্ধে? ওই জিয়া রহমান সম্বন্ধে। কার সম্বন্ধে? তারেক রহমান সম্বন্ধে, ম্যাডাম সম্বন্ধে। এই দলকে কেউ ধ্বংস করতে পারবে না। আর এই দল ধ্বংস করার অর্থ হলে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিদেশি প্রভুদের কাছে দেখিয়ে দেওয়া। এই চোরদের দল, যেখানে সেনাপ্রধান, পুলিশ প্রধান চোর, দুর্নীতিবাদ, এদের সরকার যদি টিকে থাকে তাহলে সভ্যতার ইতিহাস মিথ্যা হয়ে যাবে, প্রগতির ইতিহাস মিথ্যা হয়ে যাবে। অর্থাৎ নিশ্চিন্ত থাকুন, বিএনপি বাংলাদেশের জনগণের একমাত্র ভরসা। এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। একেবারে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন আমরা চেয়েছি। আমরা তো কখনো বলিনি যে বিএনপিকে ক্ষমতায় বসাবো। আর আমরা তো একা নয়, এই দেশের 63টা বিরোধী দল, যেটা কিছুক্ষণ আগে বলেন বাম ডান সব একসাথে হয়ে কিন্তু আজকে সেই লড়াইটা আমরা লড়ছি। আপনারা কি এত কথা বলেন, জনগণ সিদ্ধান্ত নিক, তাদের ভোটের অধিকারটুকু নিশ্চিত করুন। একমাত্র বেনজির বা আজিজ কেন ভুক্তভোগী হবে? আপনারা ভুক্তভোগী হবেন না? এই অবস্থা তৈরি করছে কারা? একজন বেনজির তো নয়, একজন আজিজ নয়, অসংখ্য বেনজির বা আজিজ আপনারা তৈরি করেছেন, যারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে। বন্ধুগণ, এখন জেগে উঠবার সময় এসেছে। বন্ধুগণ, আমি যেটা মনে করি যে বিচারহীনতার যে একটা ধারা চলে আসছে, এই বিচারহীনতার কারণেই এত বড় বড় জঘন্য কর্মকাণ্ড এবং জনপ্রিয় নেতাদেরকে হত্যা করার মতো দুঃসাহস সন্ত্রাসীরা দেখাচ্ছে। কারণ কোর্ট থেকে অত্যন্ত অল্প সময়ের মধ্যে তারা জামিন পেয়ে যায় এবং আইনের ফাঁক দিয়ে অর্থনৈতিক প্রভাব এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে সন্ত্রাসীরা কোর্ট থেকে জামিন নিয়ে বের হয়ে যায় এবং তাদের পিছনে টাকা লগ্নি করার মতো গডফাদার থাকে, রাজনৈতিক গডফাদার। তারা তাদেরকে পৃষ্ঠপোষকতা করে বিদায়ী আমি মনে করি একের পর এক এই ধরনের জনপ্রিয় নেতাদেরকে হত্যা করার প্রবণতা নরসিংদীতে বেড়ে চলেছে। এবং এই সন্ত্রাসীদেরকে যদি দ্রুততম সময়ের মধ্যে আইনের মাধ্যমে নির্মূল করা না যায় তাহলে নরসিংদীর কেউ নিরাপদ নয়। আমি বলি, আপনি বলেন, আমরা বলি, কেউ নিরাপদ নয়। আমি খবর পেয়েছি থনটনিয়া এই কেন্দ্রে আমার এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং আমি আসার পরে এখানে বিভিন্ন ক্যাডার, এটা চোখের সামনে আমার ভিডিও করা আছে, কিছু কিছু তারা মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে, ভোট কেন্দ্রে যেতে নিষেধ করতেছে এবং তাদের ভয়ে আমার এজেন্টটা এখান থেকে পালিয়ে চলে গেছে। আমি 10 মিনিট আগে আমি এটা ঘটনাটা 8টার সময় আমি এসপিকে আমি মেসেজ দিয়েছি হোয়াটসঅ্যাপে, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। এখানে এজেন্টরা থাকতে পারেনি, তাদেরকে এখান থেকে ভয় ভীতি দেখা হচ্ছে, তারা এখান থেকে চলে গেছে। তো এরকম হলে তো আসলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমি আগের থেকে বলে আসছি যে বগুড়ার সকল খুনি, বগুড়ার মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী, একজন সরকারি কর্মকর্তাকে ছুরিকাঘাতকারী সন্ত্রাসীরা নির্বাচনের মাঠে থাকে, সেই নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
আসলে আনারস মার্কার সব যুবলীগের, আমাদের যুবলীগের ক্যাডার, আমাদের যুবলীগ, ভোটটা আসলে তো হচ্ছে আওয়ামী লীগের মধ্যে, সে আমাদের যুবলীগ, এদের বগুড়ার ইতিহাস, এই যুবলীগের এই ক্যাডারের ইতিহাস আর শেষ হলো না। আমরা লজ্জিত, আমরা বগুড়াবাসীর কাছে ক্ষমা চাচ্ছি, এই যুবলীগের জন্য আমরা বগুড়াবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। এরা বগুড়ার কলঙ্ক, এরা বগুড়ার মানুষকে ভালো স্বাভাবিক জীবনযাপন করতে দেয় না, তার আজকে প্রমাণ হচ্ছে এইটা। এইটা ধনটনিয়া নুরুল আলম ফাজিল মাদ্রাসা পিটিটিআই ছিল, ও বের করে দিয়েছিল, পরবর্তীতে আমার এক আত্মীয় গিয়ে সেটা সমাধান করেছে, সেখানে মানে এখন এজেন্ট আছে। এরকম অনেক কেন্দ্রেই কিন্তু আসলে পিটিআই মোড় আছে, এরকম অনেক কেন্দ্রেই। জেলা স্কুলের একই অবস্থা, ভয় দেখাচ্ছে, লোকজন চলে গেছে, এরা ভয়ের তো অবস্থা। আমি গতকাল রিটার্নিং অফিসার সহ জেলা প্রশাসক, পুলিশ সুপার নাম ধরে কারা এগুলো করতে পারে তাদের নাম ধরে বগুড়ার সকল খনি চক্র তো ভাই ভোটের নাম আমরা সবাই তো তার সাক্ষী। বগুড়ার যত সন্ত্রাসী, অস্ত্র মামলা আসামি, অস্ত্রবাজ, ভূমিদস্যু সবাই ভোটের নামছে একটা পক্ষে। এটা তো আমি কয়েকদিন যাবৎ বলছি, যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হয় তাহলে তো নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না, কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যদি এই ব্যবস্থাগুলো না হয়, আমি বারে বলছি যে প্রত্যেকটা নির্বাচনের আগে আসলে অস্ত্র উদ্ধার অভিযান চলে, সন্ত্রাসী গ্রেপ্তার অভিযান চলে, অথচ এই নির্বাচনকে কেন্দ্র করে বারে অভিযোগ দেওয়ার পরেও আজ পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমি দুঃখ পরাক্রান্ত আপনাদের সামনে বলতে বাধ্য হচ্ছি। এই অবস্থায় আপনি এখন কি সিদ্ধান্ত গ্রহণ করবেন? আমি সিদ্ধান্ত গ্রহণ করবো, এরা এলাকায় মাসুলমান দেখাচ্ছে, তাহলে আমার এলাকা আছে, আমি সেখানে বের করে দেবো, যদি আইনি ব্যবস্থা না হয়। আমি কিন্তু আমার এলাকায় একই ঘটনা করাবো। যদি আমার এর আগে জানিয়েছি, আমি এর আগে আপনাদেরকে জানিয়েছি, সকাল থেকে অনেকগুলো কেন্দ্রে আনারস মার্কার প্রার্থীর লোকজন আমার এজেন্টদেরকে অনেকগুলো ভোট কেন্দ্রে ঢুকতে বাধা প্রদান করেছে, ভয়ভীতি থেকে তাদেরকে ভোট কেন্দ্র থেকে সরিয়ে দিয়েছে। এখন পর্যন্ত আমার এজেন্ট যারা, তারা ভোট কেন্দ্রে আসতে সাহস পাচ্ছে না। এখন আমরা বিষয়টি তাৎক্ষণিকভাবে নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা সমস্ত কেন্দ্রগুলোতে আমাদের এজেন্টদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের ছিল, কিন্তু তারা সেটি দিতে ব্যর্থ হয়েছে। তো সকাল থেকে এই অবস্থা চলছে অনেকগুলো কেন্দ্রে। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এটি একটা বড় বাধা। আমরা একটি নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ অবাধ নির্বাচন শান্তিপূর্ণভাবে আমরা চেয়েছিলাম, প্রত্যাশা করেছিলাম, কিন্তু সকাল থেকে যে অবস্থা চলছে অনেকগুলো ভোট কেন্দ্রে আমরা ইতিমধ্যে যে খবরগুলো পেয়েছি, তাতে করে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু নেই। এই অবস্থায় কি করবেন? নির্বাচনের ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নেবেন? আমরা আর কয়েকটি কেন্দ্রের খবর দেখবো, আরো কিছু সময় দেখবো, দেখে তারপর আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো। বেনজির আহমেদ প্রাক্তন পুলিশের মহাপরিদর্শক, ওনার ব্যাপারে জ্ঞাত আইন বহির্ভূত সম্পদ এবং অর্থ পাচার বিষয়ে যে অনুসন্ধান কার্য শুরু হয়েছে, সেটা বর্তমানে চলমান। এই অনুসন্ধান কার্যের অংশ হিসেবে 2 দফায় ওনার বেশ কিছু প্রপার্টি, অ্যাপার্টমেন্ট এবং ব্লক করা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এবং আরও তথ্য উপাত্তের জন্য বিভিন্ন সংস্থার কাছে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আইনিভাবে চিঠি দেওয়া হয়েছে। যেমন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, আর্থিক অপরাধের যারা তদন্ত করে তাদেরকে তথ্যপত্র চাওয়া হয়েছে এবং সব কিছু খতিয়ে দেখা হচ্ছে দেশ বিদেশে ওনার কোনো প্রপার্টি আছে কিনা, যেটা জব্দ করা হয়েছে সেটা ছাড়াও। কাজে এই বিষয়টি এখন চলমান একটি প্রক্রিয়া। পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত কনক্লুসিভ আকারে কিছু বলা যাবে না। তবে দুর্নীতি দমন কমিশন এই ব্যাপারে অত্যন্ত সিরিয়াস এবং একটি মিনিটও তারা সময় নষ্ট করছে না। আমরা যেটা জব্দ করছি সেটা হলো যেটা কোনো কমিশনের অনুসন্ধানকারী দলের কাছে মনে হয়েছে অপরাধবদ্ধ আয়, কমিশনের কাছে মনে হয়েছে যদি এটা জব্দ করা না হয় পরবর্তীতে ব্যাহত হয়ে যেতে পারে বা রাষ্ট্রপক্ষে বাজেয়াপ্ত করা সম্ভব না। সেটা দুর্নীতি দমন কমিশন বিধিমালা, মানি লন্ডারিং আইন 2012তেও আছে। অনুসন্ধান বা তদন্ত চলাকালীন সময়ে তারই সূত্র ধরে আমরা দরখাস্ত দিয়েছি এবং দরখাস্তের উপর দীর্ঘ শুনানি হতে মাননীয় মহানগর স্পেশাল জাজ এটা জব্দের আদেশ দিয়েছেন 2 দফায়, 23 এবং 26 তারিখ। এবং ওনার কিছু ব্যাংক অ্যাকাউন্ট ছিল, প্রায় 33 ব্যাংক অ্যাকাউন্টস, অর্থলগ্নকারী প্রতিষ্ঠানে 6টা, আর বাকিগুলা হলো 33টা নর্মাল
ট্রানজ্যাকশন ব্যাংকিং। অ্যাপার্ট ফ্রম দ্যাট ওনার কিছু শেয়ার আছে, সেখানেও কোর্ট জব্দের আদেশ দিয়েছে। কাজে পুরো বিষয়টি এখন অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কোনো কনক্লুশন বলা যাবে না যতক্ষণ পর্যন্ত ওনার অনুসন্ধান শেষ না হয়, এক। আর দুই হলো ওনার অন্য কোনো প্রপার্টি আছে কিনা বা কোথাও কোনো টাকা সরিয়ে নিয়েছেন কিনা সে ব্যাপারেও আপনার খুবই গুরুত্ব সহকারে আপনার এক্সামিন করা হচ্ছে প্রত্যেকটা ডাটাগুলো, এবং ওনাদেরকে ব্যক্তিগতভাবেও ওনাদেরকে চিঠি দিয়ে ডাকানো হয়েছে, ওনাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালা তো বলা আছে, কমিশন যদি কাউকে মনে করে জিজ্ঞাসাবাদ করতে পারে, কমিশন ইচ্ছা করলে নাও ডাকতে পারত, তবুও ন্যায় বিচারের খাতিরে যাতে কেউ সুষ্ঠু বিচার থেকে বঞ্চিত না হয়, সুষ্ঠু অনুসন্ধান কার্যে কোনো যাতে ব্যাঘাত না ঘটে, আদার সাইড যাতে বলতে না পারে যে আমাকে ডাকা হয়নি, সেই জন্য ওনাকেও ডাকা হয়েছে। আমি যখন এটা জানতে পেরেছি, অফিসিয়ালি কোনো আদেশ আমি এখনো দেখিনি, ওনাদেরকে ডাকা হয়েছে। ওনারা যদি হাজির হয় অবশ্যই ওনাদের কাছে জিজ্ঞাসাবাদ করবে, সেই তথ্যপত্রগুলো দেখবে, সেই সব তথ্যপত্র যাচাই বাছাই করে তারপরে একটা হয়তো অনুসন্ধান শেষে একটা রিপোর্ট আসবে, তখন আপনাদেরকে আমরা কমপ্লিট পিকচার, পুরো পিকচারটা আমরা হয়তো দিতে পারবো না। সেটা তো ওনার ব্যাপার, সেটা তো আইনে বলা আছে দুদক যাকে মানে চিঠি দিয়ে ডাকবে জিজ্ঞাসাবাদ করার জন্য, ওনার নর্মাল নিয়মগুলো ওই দিনে উপস্থিত থাকা। যদি কোনো কারণবশত উনি আসতে না পারে, উনি নিজে এসে বা ওনারা বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দরখাস্ত দিয়ে সময় চাইতে পারে। এবং আমি অতীতেও দেখেছি সময় চাইলে কমিশন এটা সময় ওনাদের জন্য অ্যালাউ করে, অতীতেও আমরা দেখেছি। কাজেই এখানে আপনার মানে হাইড অ্যান্ড সিকের কিছু নেই, কোনো একেবারে র্যাপিডের কিছু নেই। আমরা ধীরে সুস্থে সূক্ষ্মভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে গুরুত্ব দিয়ে অনুসন্ধান কার্য হচ্ছে করা, এবং কেউ যেন কোনো কিছু বলতে না পারে আমার প্রতি অবিচার করা হয়েছে। এখানে এগুলি কিন্তু এভিডেন্স আমরা এখন বলতে পারবো না, এভিডেন্সটা যাবে তো আদালতে। এগুলো হলো তথ্যপত্র যেটা আমরা সংগ্রহ করছি। এটা সংগ্রহ করার পরে যখন অনুসন্ধান কার্য শেষ হয়ে যখন রিপোর্ট দাখিল করবে, এটা ওনার যিনি তদারকি কর্মকর্তা ওনার কাছে দেখবে, উনি নিজে পেরুজ করে কমিশনে প্লেস করবে। কমিশন যদি স্যাটিসফাইড হয় পরবর্তী কার্যধারা পদক্ষেপ নেওয়া হবে। প্রত্যেকটা ধাপ আছে, এই প্রত্যেকটা ধাপে ধরেন কি হয় না হয় এটা তো আগাম প্রেডিক্ট করা যাবে না, সব কিছু ডিপেন্ড করছে আমার অনুসন্ধান কার্য শেষ হওয়ার পরে। আপনি অনুসন্ধান কার্য শেষ হওয়ার পরে কি হবে ওই প্রশ্নটা এখন বলা যাবে না, অনুসন্ধানে কি আসছে এবং কমিশন কি সিদ্ধান্ত নিচ্ছে সবকিছু এটা নির্ভর করবে তো পর্যায়ক্রমে একটার পর একটা। আগাম তো আমি একটা লোককে আসামি বলতে রাজি না, এবং আগাম কোনো মন্তব্য করতে আমরা রাজি না। আমাদের হাতে আজ পর্যন্ত যেই তথ্যপত্র এসেছে সেটার ভিত্তিতে আপনাদের সামনে আমরা অনুসন্ধান চলছে, বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করা হচ্ছে। তিনি যদি এই মুহূর্তে বিদেশ যেতে চান সেক্ষেত্রে দুটো কি পদক্ষেপ নেবেন? দেখুন, উনি কি চান সেটা তো আমি জানি না, আমার জানার কথাও না, ওনার ব্যক্তিগত ব্যাপার সেটা। উনি কি চান সেটা তো আমাদের বিবেচ্য বিষয় না। উনি কোথায় যাবেন না যাবেন দ্যাট ইজ নট আওয়ার হেড। দুদকের শিডিউলভুক্ত যদি কোনো অপরাধের অভিযোগ থাকে, দুদকের তো ওটা আমাদের নেওয়া ছাড়া তো বিকল্প কিছু নাই। আমরা দেখবো, অভিযোগটা পরীক্ষা করে দেখবো। আমি এখনো দেখি নাই, যত অভিযোগ আছে সব অভিযোগই আমরা পর্যালোচনা করা হয় এখানে, সেটাও করা হবে, শিডিউলভুক্ত হলে হবে। কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো এমন নয় যে অবাধ ভোটাধিকার প্রয়োগকে বাধাগ্রস্ত করেছে বা প্রতিহত করেছে, তা নয়। নির্বাচন যথেষ্ট শান্তিপূর্ণভাবে হয়েছে। আমরা এ যাবৎ উপস্থিতির যে তথ্য পেয়েছি সেটা আমাদের পর্যালোচনায় এটা 35 প্লাস মাইনাস হতে পারে। নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 8 ঘটিকা থেকে শুরু করে 4 ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে। টোটাল চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন 397 জন, ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন 456 জন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন 299 জন। অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা সকল পদ মিলিয়ে মোট 1152। আজকে যে ভোট হয়েছে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে 16টি উপজেলায়, এবং বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে। দিনভর গণমাধ্যমের মাধ্যমেও আমাদের চ্যানেলগুলো জাতিকে অবহিত রেখেছে আজকে যে 87টি উপজেলার নির্বাচনের যে গতি এবং অগ্রগতি সম্পর্কে।
আজকে আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ম্যাজিস্ট্রেট তারা তৎপর ছিলেন। 30 জনকে আটক করা হয়েছে। তারা ভোট কারচুপির চেষ্টা করেছিলেন, তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের দুজনকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ডে দণ্ডিত করে পাঠানো হয়েছে, জেলে পাঠানো হয়েছে। আজকে তেমন কোনো আহত হয় না, তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে 6 জন আহত হয়েছেন বলে আমরা জেনেছি। কেউ সহিংসতায় তেমন কেউ আহত হন নাই। আমাদের একজন সহকারী প্রিজাইডিং অফিসার আকস্মিকভাবে অসুস্থ হয়ে কিছুক্ষণ পরে উনি মৃত্যুবরণ করেছেন। আমরা অত্যন্ত দুঃখিত এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। নানিয়ারচর নামে একটা জায়গা আছে, সেখানে রাঙ্গামাটি, সেখানে ইউপিডিএফ তাদের বেশ কিছু প্রভাব আছে। তারা কিছু ব্যালট বই ছিনতাই করে ফেলেছিল, কিন্তু সেই কারণে ভোট বন্ধ হয়নি। সেই ছিনতাইকৃত ব্যালট পেপারগুলোকে, ব্যালট বইগুলোকে ওগুলোকে বাতিল করে দিয়ে রিপ্লেস করা সম্ভব হয়েছে এবং ভোট গ্রহণ নিরবচ্ছিন্ন ছিল। নানিয়ারচরের জাহানতলি ভোট কেন্দ্রেও 50-60 জন ইউডিএফ সদস্য তারা গণ্ডগোল করার চেষ্টা করেছিল, কিন্তু সেটাকে প্রতিহত করা হয়েছে। পটিয়ার একটি কেন্দ্রে ভোট স্থগিত করতে হয়েছে। আরেকটি দুঃখজনক ঘটনা হচ্ছে, একজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং এজেন্ট তাদেরকে গ্রেফতার করতে হয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার তিনি একজন শিক্ষক হয়ে তিনি অবৈধভাবে ব্যালট পেপারে সিল দিচ্ছিলেন। সেটি দেখা হওয়া মাত্রই জিনিসটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তো এইভাবে আজকে মোটামুটি সারাদিন পর যে নির্বাচন হয়েছে এটা সন্তোষজনক ছিল। একটি বিষয় হয়তো আপনারা জানতে চাইবেন, উপস্থিতি কেমন ছিল। আমরা এই যাবৎ যে উপস্থিতির যে তথ্য পেয়েছি সেটা আমাদের পর্যালোচনায় এটা 35± হতে পারে, 35+, বেশি হতে পারে, কমও হতে পারে, 35+। কারণ নিশ্চিত করে বলতে আরো হয়তো 20-25 ঘন্টা সময় লেগে যেতে পারে। কাজে একেবারে শুদ্ধ সিদ্ধান্ত আপনাদেরকে এই মুহূর্তে দিতে পারছি না। এই ছিল আজকে আমার তরফ থেকে আপনাদেরকে অবহিত করার। সত্যি একটা বড় চ্যালেঞ্জ। বিএনপি এখন তাদের গলাবাজিটা আগের তুলনায় অনেক বেড়ে গেছে। তারা মাঠের আন্দোলনে ব্যর্থ, নির্বাচন ঠেকাতে ব্যর্থ। এই ব্যর্থতার কারণে তারা আসলেই হতাশ এবং ক্লান্ত। কর্মীদের চাঙ্গা করার জন্য তারা সর্বশেষ যে কর্মসূচি সেটা দেখলাম লিফলেট বিতরণ। তাদের আন্দোলন এ পর্যন্ত এসে ঠেকেছে। এখন আবার গরমের পর, ঈদের পর নতুন করে আন্দোলনের স্বপ্নে তারা বিভোর হয়েছে। তারা ভেবেছিল যে জাতীয় নির্বাচনের পর দেশে একটা দুর্ভিক্ষ হবে, অনেক প্রাণহানি ঘটবে। তাদের সেই স্বপ্ন কর্পূরের মতো উঠে গেছে। উপস্থিতির হারটা আরো কমে যাবে ভেবেছিলাম, কিন্তু বাস্তবে তা হয়নি। কারণ দেশে যে একটা দুর্যোগ, একটা সাইক্লোন, প্রলয়ঙ্করী একটা সাইক্লোন, এটা ক্ষতিগ্রস্ত কম বেশি সারা বাংলাদেশের অনেক জেলায় হয়েছে। অনেক জায়গায় ঘরবাড়ি পড়ে গেছে, রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে এবং নিজেদের জমি জমায়ও অনেকের কিছু কিছু ফসলের ক্ষতি হয়েছে। যদিও ধান কাটার ব্যাপারটা আগেই
সম্পন্ন হয়েছে। তো এর মধ্যে 35% বা তার চেয়ে কিছু বেশি, আমি বলবো মোটামুটি সন্তুষ্ট। আমি পাচ্ছি না তো Subscribe with share and like. Press the bell icon. Thank you.